কারণ এই মুহূর্তে নকশালবাড়িতে ক্যালিফোর্নিয়াম কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এই মুহূর্তে ভয়ঙ্কর বড় খিলাড়ি এই ফ্রান্সিস এক্কা, তৃণমূল কংগ্রেস নেতা। রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে আরো তথ্য। রিপাবলিক বাংলা এই মুহূর্তে মিলিটারি ইন্টেলিজেন্স সূত্রে বা সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে যে খবর পাচ্ছে, সে খবর ভুয়ো তেজস্ক্রিয় মৌল আসলে আসল দামে বিক্রির ছক ছিল। অর্থাৎ এই নেপাল বা বাংলাদেশের যারা আর্মস ডিলার বা যারা মূলত নিউক্লিয়ার ডিলিংগুলো করে, তাদেরকে এ বোঝানোর চেষ্টা করছিল যে এগুলো আসল। ভয়ের বিষয় হলো এটা কাউন্টার ট্র্যাপ না হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশ বা নেপালের কোনো জঙ্গি সংগঠন না ইতিমধ্যে বুঝে যায় যে এরকম ফ্রান্সিস এক্কা গোটা উত্তরবঙ্গে বহু আছে এবং এদের মাধ্যমে আমি খুব সহজে কলকাতা শহরে বা বাংলাদেশে এই ধরনের ভয়ঙ্কর রেডিয়েশন বা আর্মস বা আরডিএক্স আমরা পাচার করতে পারি। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া। না, এটা তো অবভিয়াসলি এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। এটা এত সহজ হতেই পারে না। প্রথমত যারা ওকে এই পরিকল্পনাটা দিয়েছে, এই লোকটা কি দেখে যতটুকু মনে হচ্ছে যে ক্যালিফোর্নিয়ামের না মিশনের হতেই পারে একদম। প্রথমত সে কোথা থেকে পেলো, এই পরিকল্পনা কোথায় এলো এবং সে সম্ভাব্য ক্রেতা কোথায় পাওয়া যায় সে কি করে খুঁজে পেলো, এটা তো পরিষ্কার। তোমরা যে ভিডিওতে দেখিয়েছো, ওই আনসারুল্লাহ বাংলা টিমের হেড মানে আল কায়েদার বাংলাদেশ টিমের হেড জসিমউদ্দিন রহমানি বলেছিল যে চিকেন স্ট্রেট আমাদের একটা বড় টার্গেট এবং সেই ভিডিওতে উনি বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন। সম্ভবত 170-80 দিন হয়ে গেল, এখনো তৃণমূল সরকার বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোন রকম রিজয়েন্ডার আসেনি যে একদম টেরোরিস্ট যা কিছু বলতে পারে আমরা এর সঙ্গে সহমত নই। ও তো বলেছিল যে চিকেন স্ট্রেট আমরা পেয়ে গেলে পুরো উত্তর পূর্ব ভারত আমরা বিচ্ছিন্ন করে দেবো মোদির কুশাসন থেকে, কোট আনকোট, এবং পশ্চিমবঙ্গকে আমরা বৃহত্তর নতুন স্বাধীন পূর্ব পাকিস্তানের অংশ করে নেব। চিকেন স্নেক তো টার্গেট। বাংলাদেশ শুনলাম চিকেন স্নেকের খুব কাছেই তাদের একটি পরিত্যক্ত পুরনো এয়ারফিল্ড সেটাকে ডেভেলপ করার চেষ্টা করছে এবং এটা আমাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর এসেছে। এর মানেটা কি? এটা তো বোঝা যাচ্ছে যে একটা সরাসরি যুদ্ধের দিকে যেতে চাইছে বাংলাদেশ বা তার পেছনে আইএসআই পাকিস্তান। প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের মাটিতে থেকে একটি রাজনৈতিক দলের কর্মীরা যদি এর সঙ্গে হয়ে থাকে তাহলে আর আনসারুল্লাহ বাংলা টিমের দরকার কি? ঠিক ঠিক এবং কাজ করবে একদম। এবং তার পাশাপাশি বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন, বিনায়ক বাবুর কাছে যাব, কিন্তু একবার দেখানোর চেষ্টা করব আশঙ্কার মানে এতে হয়তো এই মুহূর্তে বাংলাদেশের অনেক উচ্চিংড়ে তারা তিরিং বিরিং করে লাপাচ্ছে। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি যখন বলছিলেন প্রচুর ভালোবাসা আসছিল এবং তারা বলছে যে এবার নাকি ভারতকে তারা আক্রমণ করবে, চিকেন স্নেক আক্রমণ করবে। এই সম্ভাবনাগুলোতে আমি জল ঢেলে একটি ম্যাপ এবং তার পাশাপাশি একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাচ্ছি, যেখানে আমি দেখাতে চাই বাংলাদেশের জম কারা হতে পারে। শুধুমাত্র উত্তরবঙ্গে আমরা গোটা ভারতবর্ষের আমাদের যে অ্যাসেটস এবং ইনস্টলেশন সেগুলোকে ব্যবহার করবো, বাংলাদেশের জম কারা হতে পারে একবার দেখি। এই মুহূর্তে ইন্দো তিবেট বর্ডার পুলিশ আইটিবিপি উত্তরবঙ্গকে ঘিরে রেখে দিয়েছে এবং তার পাশাপাশি সেভেন সিস্টারকে আগলে রেখে দিয়েছে। বাংলাদেশ চোখ তুলেও যেন না তাকায়। ইন্দো তিবেটিয়ান বর্ডার পুলিশের পাশাপাশি এই মুহূর্তে সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবির পাশাপাশি এই মুহূর্তে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ প্রাথমিকভাবে যে বর্ডারিং জায়গাগুলো রয়েছে নর্থ বেঙ্গল বাংলাদেশের সীমান্ত পার্শ্ববর্তী এলাকাগুলো, সেখানে বিএসএফ মোতায়েন করা রয়েছে। মাল্টি লেয়ারে সিকিউরিটি রাখা হয়েছে। সীমান্ত রক্ষী বাহিনীর পাশাপাশি রয়েছে ভারতীয় সেনা, অর্থাৎ ভারতীয় সেনার বিভিন্ন ভাগ রয়েছে এবং তার পাশাপাশি আসাম রাইফেলসও রয়েছে এখানে। আসাম রাইফেলস এবং ভারতীয় সেনা দুপক্ষেই রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। আমরা প্রত্যেকটি আর্ম ফোর্স এবং ইউনিফর্মড মেনকে সম্মান জানাই, উর্দিধারীদের সম্মান জানাই। পশ্চিমবঙ্গ পুলিশ অনেক কিছু পারে উত্তরবঙ্গে। পশ্চিমবঙ্গ পুলিশকে হয়তো করতে দেওয়া হয় না এবং এই স্মাগলিং র্যাকেট, কখনো কাঠ চুরি যাচ্ছে, টিম্বার, চা, একাধিক জিনিস চুরি যাচ্ছে এবং এগুলো ইচ্ছাকৃতভাবে তারা হতে দিচ্ছে। বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এত বোকা, এটা কি মানতে হবে? তৃণমূল কংগ্রেসকে একটা ইমেজ তৈরি হয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে। তৃণমূল কংগ্রেসকে যদি টোপ দাও, তৃণমূল কংগ্রেসের নিচুতলার এই ফ্রান্সিস এক্কারা টাকার জন্য যা ইচ্ছা করতে পারে, দেশকেও বিক্রি করে দিতে পারে। বিষয়টা যখন দেশের, তখন আমি এতক্ষণ ধরে দীপাঞ্জন চক্রবর্তীর কথা শুনছিলাম, ঝন্টু বড়াইকেরও কথা শুনছিলাম। আমার বক্তব্য হচ্ছে যেটা
এটা ভারত সরকারের অবিলম্বে ইন্টারভেন করা উচিত, কারণ বিষয়টা রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে যুক্ত। একটি লোক, সে কালকে হয়তো ফরওয়ার্ড ব্লক করতো, আজকে তৃণমূল কংগ্রেস করছে, পরশুদিন সে বিজেপিতেও জয়েন করে যেতে পারে, কারণ তাকে নিজের আইডেন্টিটিটাকে যেখানে লুকিয়ে রাখলে সুবিধে হবে এই কাজগুলো করার জন্য সে করতে পারে। আমার বক্তব্য হচ্ছে এই ঠিক যেভাবে দেখানো হলো যে আইটিবিপি থেকে আরম্ভ করে সেভেন সিস্টার্স যারা আগলে রেখেছেন, এরা তো সব কেন্দ্রীয় সরকারি সংস্থা। কেন্দ্রীয় সরকার আরো সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে না? আজকে কিন্তু বাংলাদেশ সেই আগের বাংলাদেশ, দিন যাবে এবে পান খেয়ে তা নয়। তার মধ্যে কিন্তু অনেকেই এটা লিখছেন যে একটা পূর্ব পাকিস্তানের ফিরে আসার ব্যাপার হচ্ছে এবং সেই চক্রান্তগুলো চলছে, এবং যত রকম ভাবে পারা যায় ভারতের ক্ষতি যেটা 71 সালের আগে করা হয়েছিল, যেটা সেই সময়ের নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধী থেকে অটল বিহারী বাজপেয়ী তারা একত্রিত হয়ে সেটাকে আটকে দিয়েছিলেন। আজকে কিন্তু আমি সমস্তটা শুনছি এবং খুব দুশ্চিন্তার ব্যাপার, কিন্তু আমি বলবো ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে এবং তার খানিকটা জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। এখানে এই চিকেন স্নেকের যে আতঙ্কজনক ব্যাপারটা, যে 20 মাইল, সেই 20 মাইলটাকে ছেটে দিলে ভারতের একটা বিরাট অংশ আলাদা হয়ে যাবে ভারতের থেকে। আমরা ভুলে যেতে পারি না 2020 সালে সেই দিল্লি রাইটসের সময়, এখনো সে বোধহয় জেলে আছে, আমি লোকটার নাম মনে করতে পারছি না, সে হুমকি দিয়েছিল দিল্লিতে দাঁড়িয়ে যে এই চিকেন স্নেকটাকে ভারতের থেকে আলাদা করে দেবে, শারজিল ইমাম, কেটে দেবে। শারজিল ইমাম, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শারজিল ইমাম এই চিকেন স্নেককে শুধু আলাদা করে দেবে বলেনি, এর পাশাপাশি এই সেভেন সিস্টার্স, সেই সেভেন সিস্টার্সকে পুরো অবরুদ্ধ করে দেবে বলেছিল। আমি আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ আমি কেন আজ জবাব চায় বাংলা প্রাইম টাইম এই সেগমেন্টে আপনাদেরকে ইনভাইট করেছি, তার কারণ এটা খুব সিরিয়াস ম্যাটার। আজকে এভাবে ক্যালিফোর্নিয়াম হোক, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের অস্ত্র এত সহজে যদি তৃণমূল নেতাদের হাত দিয়ে আন্তর্জাতিক মহলে পৌঁছে যায়, এরকম একটা ভোলাটাইল সিচুয়েশন, এটা ভয়ঙ্কর। এবং নকশালবাড়ি, এই সেভেন সিস্টার্স বা চিকেন নেক যাকে বলা হচ্ছে, এই নকশাল নাশকতার যে ইতিহাস, এটা কিন্তু বহু পুরনো। 60-এর দশকের যে নকশাল আন্দোলনের সূত্রপাত 70-এর দশকে, তার সূত্রপাত হয় এই গ্রাম এলাকা থেকে। পশ্চিমবঙ্গের নকশাল বাড়ি থেকে শুরু হয়, যে আরবান নকশাল যাকে বলা হয়, আজকের প্রজন্ম যাদেরকে শহুরে নকশাল বলে, এই যে টুকরে কাট দেঙ্গে সমস্ত কিছুর শুরু এই চারু মজুমদারের এই গ্রাম থেকে। পশ্চিমবঙ্গের নকশাল বাড়ি থেকে শুরু, তারপরে রেড করিডোর করে ছড়িয়ে পড়ে চারু মজুমদার, সুশীতল রায়চৌধুরী, একের পর এক কানু সান্যালের মতন নেতা, জঙ্গল সাঁওতালের মতন নেতা, তাদের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এই নকশাল আন্দোলনটা পরবর্তীকালে সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ নেয়, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। ভারত সরকার মাওবাদী এবং নকশালদেরকে একটা সময় বিগেস্ট থ্রেট টু ইন্টারনাল সিকিউরিটি বলে। রেড করিডোরের 92,000 বর্গ কিলোমিটার তারা অবরুদ্ধ করে দিতে চেয়েছিল এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল, বিভিন্ন সময় ইনসার্জেন্সিতে তারা নিহত হয়েছে। ক্রমে সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ নেয় এবং বিভিন্ন সময় মাওবাদীদেরকে নিকেশ করা হয় নকশালবাড়ি এলাকা থেকে। সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা কেন্দ্রীয় সরকারের, এবং এই সমস্ত কিছু যেখানে হয়েছে ঝন্টু বড়াই, ঠিক সেই জায়গাটির নাম নকশালবাড়ি, যে নকশালবাড়িতে ফ্রান্সিস এক্কার মতন তৃণমূল নেতা ভুয়ো ক্যালিফোর্নিয়াম এবং ডিআরডিওর ভুয়ো ডকুমেন্টস নিয়ে টাকা কামানোর চেষ্টা করছে। আমি তোমায় কেন বলছি যে ওখানকার ডেমোগ্রাফিটা বোঝো। ওখানে আদিবাসী, রাজবংশী, নেপালি এই জনজাতিদের একটা বেল, যাদেরকে অনায়াসে, আমি তাদের ছোট করছি না, ট্র্যাপে ফেলা যায়। এই নকশাল আন্দোলনটা মূলত তাদের হাত ধরে গড়ে উঠেছিল। আজকে যদি বৃহত্তম রেড করিডর, তুমি খেয়াল করবে ওর থেকে ঢেলছোড়া দূরত্বে কিন্তু ডোকালাম, ভুটানের ডোকালাম একদম বৃহৎ সব কাছে। দ্বিতীয় সবচেয়ে বড় যে ওখানে অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশনটা থ্রু কলকাতা বা দিল্লির সাথে নেই। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম বিধানচন্দ্র রায় চেষ্টা করেছিল, কিন্তু বেঙ্গল টু বেঙ্গল রোড এখন নেই, 3-4টে স্টেট দিয়ে যেতে হয়। আরেকটা ময়ূক সেটা বলি যে ইমিডিয়েট ওখানে যদি মেজার্স নিতে হয়, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল যদি না করা যায়, স্টেটের হাতে রাখলে, আমি বলছি সেভেন সিস্টার যেটা বাংলাদেশে একাধিক দাবি উঠছে, ইভেন আজকের যদি কেয়ারটেকিং, বেআইনি কেয়ারটেকিং সরকারের মাথায় বসে আছে ইউনিস, তিনি প্রকাশ্যে ধমকি দিয়েছেন আমরা সেভেন সিস্টারে ডিস্টার্ব করব। ফলে এটা বৃহত্তম চায়না বেস, এবং আজকের যে বাংলাদেশ, এটা বেশ একটা করিডোর না হয়ে যায় বা হয়ে গেছে, কারণ স্টেটের হাতে কিন্তু ওটা সুরক্ষিত নয়। কেন্দ্রশাসিত অঞ্চল না করলে এই ডিস্টারবেন্স আটকানো যাবে না। আর ওখানে কিন্তু ওই যে বৃহত্তম রেড করিডোর চায়নাকে, সেটাকে আটকাতে গেলে আরেকটা যেটা মেজার্স 1950-র যে
ইন্ডিয়া নেপাল যে চুক্তিটা, যেখানে নেপাল থেকে প্রচুর লোক সেখানে বসতে পারবে, তাদের কোনো ভিসা পাসপোর্ট লাগে না, ইন্ডিয়াও যেতে পারে, কিন্তু ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার তো যান না, উল্টো দিকে মাইগ্রেশনটা হয়, সেটাকে কিন্তু ভাবা দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।